হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ আমরা দেখতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। মুভিটার নাম হলো দ্য ডিমনস ব্রাইড, অর্থাৎ পেঙ্গান্তিন ইবলিস। আর এই মুভিটি একটি সুপারন্যাচারাল হরর মুভি। এখানে একটি বিবাহিত মহিলাকে একটি শয়তান জিন তার নিজের স্ত্রী বানাতে চায়। এই মুভিতে দেখানো হয় যে কিভাবে সেই শয়তান জিনটি সেই মহিলার পরিবারকে ধ্বংস করে দেয়। আর আমি বলতে পারি এই মুভিটা যদি তোমরা একবার দেখো তো ভয় পাওয়ার আসল মজাই পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে ভয়ের দুনিয়া থেকে ঘুরে আসি। মুভিটা শুরু হয় একটি ভয়ানক রহস্যময় দৃশ্যকে দেখিয়ে। সেখানে আমরা দেখতে পাই একটি অন্ধকার ঘরে অদ্ভুত দেখতে একটি বৃদ্ধ মহিলা একটি মুরগিকে খুবই নৃশংসভাবে বলি দেয়। সেই মুরগিটার রক্ত নিচে টপতে থাকে এবং সেই মুরগিটির লিভারটা রাতি নামের একটি মেয়েকে খাইয়ে দেয়। এরপর সেই বুড়িটি রাতিকে সেই মুরগিটির রক্তে স্নান করিয়ে দেয়। এবার তোমরা বুঝতে পারছো এখানে কতটা ভয়ঙ্কর একটা রিচুয়াল চলছে। এরপর একটি সুন্দর সাজানো গোছানো ঘরের দিকে রাতিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই একটি ঠান্ডা হাওয়ার ঝড় আসে। সেখানে থাকা সবকটা মোমবাতি দপদপ করে ওঠে। এরপরে হঠাৎ রাতের ঘোমটা আস্তে আস্তে কেউ পিছনের দিকে নামিয়ে দেয়। রাতের মালাটাও হঠাৎ কে যেন টেনে নিয়ে ছিঁড়ে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে জড়িয়ে ধরছে। এরপর অন্ধকার থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে। সেই হাতটি রাতিকে খুবই অশ্লীলভাবে স্পর্শ করতে থাকে এবং তাকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। বন্ধুরা, এই সিনটা খুবই ভয়ানক ছিল। এরপরেই আমরা অতীতের কিছু সিন দেখতে পাই। এখানে আমরা রাতি এবং তার বোন গীতা আর তার সাথে স্মৃতিকে দেখতে পাই। স্মৃতি 7 মাসের গর্ভবতী ছিল। রাতি আর স্মৃতি দুজনে একটি মাংসের দোকান চালাতো। স্মৃতি রাতিকে একদমই সহ্য করতে পারত না, কিন্তু রাতির বোন গীতা রাতিকে অনেক সাপোর্ট করত। এরপর আমরা নীনাকে দেখতে পাই। নীনা হলো রাতির মেয়ে। তার পায়ে কিছুতে একটা সমস্যা ছিল। সে তার বাবা বউকে জিজ্ঞেস করে যে সে কবে কাজ থেকে ফিরবে। এরপর বউ তাকে উত্তর দেয় যে কোনো ঠিক নেই, কারণ তার কাজের কোনো সময় ঠিক ছিল না। বায়ু স্মৃতির হাজবেন্ড। সে খুবই অলস মানুষ ছিল, যে সবসময় মুরগির লড়াই নিয়েই ব্যস্ত থাকত। তার পালিত মুরগির নাম রকি। সে তো তার আবেগ। এরপর আমরা দিয়ান নামের একটি মহিলাকে দেখতে পাই, বউ এবং বায়ুর মা। সে রাতিকে অনেক বাজে বাজে কথা বলে। সকালের খাবার বানাতে না পারার কারণে রাতিকে সে বেকার বউ বলে অপমানিত করে সবার সামনে। গীতাই আছে যে রাতিকে সবসময় রক্ষা করে। রাতি নীনাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেয়। এরপর গীতা তাকে স্কুলে ছাড়তে যায়। দিয়ান রাতিকে বলে যে তুমি কেন নীনাকে স্কুলে দিতে যাচ্ছ না। রাতি তখন বলে যে তাকে বউ তো ছাড়তে যেতে পারবে না, আর এরপর কাটা মুরগি ডেলিভারিও করতে হবে। এটা শুনে দিয়ান আরো রেগে যায়। এরপর সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে রাতে ডেলিভারির জন্য একটি প্যাকিং করছিল। তখনই সে দেখতে পাই যে বউ তার মাকে এবং তার বোনকে টাকা দিচ্ছে। বায়ু বউর কাছে আরো টাকা চায়, কারণ জিজ্ঞেস করলে সে বলে যে শীতের ডেলিভারির সময় চলেই এসেছে। এরপর রাস্তায় বউ রাতিকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কোনো টাকা আছে। রাতি বলে যে আমি মুরগি বিক্রি করে কিছু টাকা জমিয়ে রেখেছি। আসলে রাতির শাশুড়ি তার এই কাজটি একদমই পছন্দ করত না। এরপর রাতি দুঃখী হয়ে বলে যে আমি তোমার মা এবং স্মৃতিকে কখনোই খুশি করতে পারি না। আমি তোমার পরিবারের জন্য কত পরিশ্রম করি, বাজারে মুরগি বেচি, ঘরের কাজ করি, কিন্তু তাও আমাকে সবাই সব জিনিসের জন্য দোষী মনে করে। বায়ু কিছুই করে না, আর তাকে কেউ কিছু বলেও না। এরপর বউ বলে যে বায়ু আলাদা হয়ে যাবে, কিন্তু রাতি তাকে মনে করিয়ে দেয় যে তাদের কাছে যাওয়ার জন্য আর অন্য কোনো জায়গা নেই। এরপর সে বউকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথ কেন দাও না। যখন ঘরের সবাই রাতিকে ভুলভাল কথা বলে তখন শুধুই বউ তাকে সান্ত্বনা দিত। এরপর রাতে চুপচাপ বউকে দেখতে থাকে যখন সে জাহাজে ওঠে।
এরপর রাতেই নিজের কাজে চলে যায় আর সে সব মুরগি ডেলিভারি দিয়ে আসতে লাগে। রাতের অন্ধকার হতেই মুরগিদের লড়াই শুরু হয়ে যায় আর রাতি তখন বায়ুকে দেখতে পায় যে রকের জন্য চেঁচাচ্ছিল। রাতের মনের অবস্থা খুবই খারাপ ছিল আর সে চুপচাপ করে চলে যায়। ঘরে ঢুকতেই সে দিয়ানকে দেখতে পায়। দিয়ান রাতিকে শুনিয়ে শুনিয়ে বলে যে এটাই কি তোমার মা হওয়ার দায়িত্ব? তার কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সে অনেক রেগে আছে। হঠাৎই সেখান থেকে সিন শিফট হয়ে যায় আর আমরা রাতিকে হাসপাতালের বারান্দায় ছুটতে দেখতে পাই। তাড়াহুড়োয় তার একটি মহিলার সাথে ধাক্কা লেগে যায়। এই জন্য রাতি তার কাছে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। আসলে গীতা তার জন্য ওয়েট করছিল। গীতার চোখে জল ছিল আর সে তাকে জানায় যে নীনাকে একটি গাড়ি ধাক্কা মেরে দিয়েছে। গীতা আরো বলে যে সে নীনাকে নিয়ে আসতে অনেক দেরিতে গিয়েছিল আর কাঁদতে কাঁদতে সে রাতির কাছে ক্ষমা চায়। তখনই সেখানে ডক্টর চলে আসে আর সে জানায় যে নীনার অবস্থা খুবই খারাপ, তার বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। রাতি একটা কথা বারবার বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন আমার মেয়েকে বাঁচিয়ে দিও। সেই দিন রাতে একটি বিজ্ঞ মহিলা রাতির কাছে আসে যার নাম ছিল উতারি। এরপর সে তাকে খাবার দেয় আর বলে যে সে জানে যে রাতি সারাদিন কিছু খায়নি। সেই বৃদ্ধ মহিলাটি এটাও বলে যে এখন খাও, তুমি পরে আমায় টাকা দিয়ে দিও। উতারি রাতিকে আশ্বাস দিতে লাগে যে তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। রাতি অবাক হয়ে জিজ্ঞেস করে যে আপনি কি করে জানলেন যে আমার একটি মেয়ে আছে? এর উত্তরে উতারি বলে যে আমি লোকদের কথা বলতে শুনেছি, সবাই বলছিল যে একটি মা হয়ে তুমি হার মানতে পারো না। এরপর রাতি বলে যে ডক্টর বলেছেন যে নীনার বাঁচার সম্ভাবনা খুবই কম। তখনই উতারি রহস্যময় ভাবে বলে যে সবসময় ডক্টর কিছু করতে পারে না। যদি তোমার মেয়েকে অন্য কোনো পদ্ধতিতে বাঁচানো যায় তাহলে কি তুমি সেটা অ্যাকসেপ্ট করবে? এরপর সে রাতিকে একটি কাগজের টুকরো দেয় আর সে সেখান থেকে চলে যায়। তখনই গীতা এসে উতারির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাতি তাকে কিছুই বলে না। এর পরের দিন ডক্টর বলে যে নীনার খুবই শীঘ্রই ব্রেন সার্জারি করতে হবে। রাতি এরপর এই ব্যাপারটা তার পরিবারকে জানায় আর বলে যে তার কাছে সার্জারির জন্য টাকা নেই এবং বউর সাথেও ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল না। এরপর দিয়ান বলে যে আমাদের কাছে কোনো টাকা নেই। তখন গীতা বুদ্ধি দেয় যে এই ঘরটি বেচে দেওয়ার, কিন্তু বায়ু তখনই থামায়। গীতা জোর করার ফলে বায়ু চেঁচিয়ে ওঠে। এরপর দিয়ান তাদের মাঝে এসে বলে যে আমাদের বউর জন্য অপেক্ষা করা উচিত। গীতা বলে যে তাদের তো বউর সাথে কোনো কথাই হচ্ছে না। রাতি এরপর বলতে থাকে যে আমার মেয়ের সার্জারি না হলে সে বাঁচবে না। ডক্টর বলেছেন যে এখনো নীনাকে বাঁচানোর কিছু তো আশা আছে। তখনই স্মৃতি বলে যে কতটা সম্ভাবনা নিয়ে ডক্টর কথাটি বলেছে আর সার্জারি করে কি হবে। কিন্তু তখনই গীতা জেদ করে বলে যে কিছুটা আশা এখনো আছে। এরপর রাতে আবার চিন্তিত রাতি বউকে ফোন করে, কিন্তু সে তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। এরপর গীতা আসে। সে তার পরিবারের হয়ে তার দিদির কাছে ক্ষমা চায় আর সে রাতিকে জড়িয়ে ধরে। এরপর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতি উতারির দেওয়া কাগজটি বার করে। সেই কাগজে একটি নকশা করা ছিল। দরজা দিয়ে স্মৃতি এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল যখন রাতি গাড়ি নিয়ে বেরোয়। এবার সেই রহস্যময় সিনটি আসে যেটা মুভির শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। রাতি এখন উতারির ঘরে ছিল। উতারি এরপর রাতিকে বলে যে তুমি ঠিক সময় এসেছো। আজ মঙ্গলবার। আমি কথা দিচ্ছি যে এই রিচুয়ালটা পুরো হওয়ার পরে নীনা একদম ঠিক হয়ে যাবে আর আমি সবকিছুই সামলে নেব। তোমার জীবন একদম সহজ হয়ে যাবে। এরপর উতারি রাতিকে কাঁচা মুরগির লিভার খাওয়ায় আর এরপর সেই মুরগির রক্ত দিয়ে তাকে স্নান করায় এবং সেখানে থাকা ঘরের পর্দাগুলি সে এরপর বেঁধে দেয় এবং আমরা রাতিকে বউয়ের সাজে সেই ঘরের দিকে এগোতে দেখতে পাই। এরপর উতারি তাকে বিছানায় বসিয়ে দেয় আর বলে যে আমি যেগুলো বলছি সেগুলো আমার সাথে বলো। আজকের রাতটি আবেগে পরিপূর্ণ। রাতিও একই কথা বলে। এরপর উতারি বলে যে আমি আমার শরীর এবং মন দুটোই তোমায় দিয়ে দিচ্ছি, আমি তোমার স্ত্রী। উতারি একটি প্লেট রাখে। তখনই একটি ঠান্ডা হাওয়ার ঝড় আসে আর হঠাৎই রাতির মাথায় থাকা ঘোমটাটা খুলে যায়। এরপর একটি শয়তানি হাত আবির্ভূত হয়
যেটা রাতের চেহারাটা খুবই অদ্ভুতভাবে টাচ করতে লাগে আর তাকে শুইয়ে দেয় বিছানায়। সেই ডিমনটি তার সাথে রাত কাটায়। এরপর উতারি রাতিকে বলে যে তার কাজ এখনো শেষ হয়নি। নিনাকে জীবিত রাখার জন্য প্রতি সপ্তাহে তোমায় বলি দিতে হবে। একটি প্লেটে মুরগির মাথা আর লিভার নিয়ে ঘরের আশেপাশে দাফন করতে হবে। আর এই সব সেই রাত থেকে শুরু করতে হবে। পরের দিন সকালে বায়ু জানতে পারে যে তার মুরগি রকি গায়েব হয়ে গেছে। তাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর সে সিতিকে জিজ্ঞেস করে, কিন্তু সিতি কিছু জানে না বলে। দিয়ান এরপর নিনার সাথে দেখা করতে হাসপাতাল যেতে চায়, কিন্তু সিতি মানা করে দেয়। সে বলে যে ঘরে অনেক কাজ পড়ে আছে, নিনাকে দেখতে আমরা অন্য দিনও যেতে পারবো। তখনই নিনা ঘরে আসে, আর অবাক বিষয় হলো তার পা একদম ঠিক হয়ে গিয়েছিল আর সে নর্মাল মানুষদের মতোই হাঁটছিল। দিয়ান এটা দেখে খুশিতে লাফিয়ে ওঠে, কিন্তু সিতি আর বায়ু তা দেখে অবাক হয়ে যায়। সিতি আস্তে আস্তে বায়ুকে বলে যে আমার সন্দেহ হচ্ছে যে রাতে নিশ্চয়ই কালো জাদু করেছে। বায়ু এটা শুনে বলে যে যাই হোক না কেন, এখন আর বাড়ি বেচতে তো হবে না। এসব একটি ভয়ঙ্কর রহস্য ছিল, যেটা মানুষের মন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই দিন রাতে গীতা রাতের দরজায় নক করে। কোনো রেসপন্স না পাওয়ায় গীতা দরজা খুলে ঘরের ভিতরে ঢোকে। ঘরটি পুরো অন্ধকার ছিল। তখনই হঠাৎ রাতি তার পিছনে আবির্ভূত হয়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো আত্মা। গীতা তাকে বাইরে আসার জন্য বলে, যাতে সে তাকে দেখতে পায়, যেমন গীতাকে দেখা যাচ্ছিল। রাতি এরপর ঘরের দরজা বন্ধ করে দেয় আর সে আয়নার সামনে বসে এবং তার সেই স্ত্রী রূপটিকে আমরা তার দুদিকে বসে থাকতে দেখতে পাই। এর পরের দিন স্মৃতি দেখতে পায় যে রাতি ঘরের জানালা বন্ধ করে দিচ্ছে। রাতি এরপর স্মৃতির দিকে খুবই বাজে নজরে তাকায় আর এরপর সে দরজাও বন্ধ করে দেয়। এরপর সে টিভির সামনে বসে, যেখানে শুধু সাদা ঝিরঝির করছিল। এরপর স্মৃতি হলে আসে আর সে জিজ্ঞেস করে যে তুমি সব জানলা দরজা বন্ধ করেছো কেন? আর সে জানলা দরজা খুলে দেয়, কিন্তু এইসব দেখে রাতে শুধু হাসে। স্মৃতি এরম ভাবে টিভিটাকে চালিয়ে রাখার মানে জিজ্ঞেস করে রাতিকে, কিন্তু রাতে জবাব দেয় না। তখনই হঠাৎ সামনের দরজায় কেউ নক করে। স্মৃতি পর্দা সরিয়ে দেখে যে বাইরে রাতি আর নিনা দাঁড়িয়েছিল, যাদের দেখে স্মৃতি তো একদম শকড হয়ে যায়। রাতি এরপর ভিতরে ঢোকে আর সে তার মেয়েকে ঘরে রাখতে যাওয়ার সময় স্মৃতিকে দেখে খুবই অদ্ভুতভাবে একটি হাসি দেয়। এরপর স্মৃতি ঘরের ভিতরে গিয়ে দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। তার মাথা এখন চিন্তায় এবং ভয়তে ভরে গিয়েছিল। সেই রাতে স্মৃতি গীতাকে বলে যে যখন থেকে নিনা হাসপাতাল থেকে ফিরেছে তখন থেকেই রাতি অন্ধকারে থাকতে শুরু করেছে। স্মৃতি আরো বলে যে আমি দুপুরে দুটো রাতিকে দেখেছি, একজনকে ঘরের ভিতরে আর একজনকে ঘরের বাইরে নিনার সাথে। গীতা তার কথাটি সিরিয়াস নেয় না। তখনই জলের শব্দ আসতে লাগে। স্মৃতি অবাক হয়ে বলে যে দেখো, রাতে স্নান করছে। গীতা এই ব্যাপারটা নর্মাল ব্যাপার বলে চুপ করে যায়। মাঝরাতে যখন রাতে ঘুমাচ্ছিল তখন একটি ডিমনিক হাত আবির্ভূত হয়। একটি হাত ছিল রাতের কোমরে আর একটি হাত ছিল রাতের মাথায়। সিন শিফট হয়। বায়ু এবার ঘরে আসে। সে স্মৃতিকে নুডলস বানাতে বলে। এরপর স্মৃতি কিচেনে যায় নুডলস বানাতে। সে যখন নুডলস বানাচ্ছিল তখন জানালার বাইরে সে অনেক ব্যাঙ দেখতে পায়। এরপর স্মৃতি প্যানটি গ্যাসে বসায়। ঠিক সেই সময় একটি ব্যাঙ সেই প্যানে লাফ দেয়। এরপর স্মৃতি সেটাকে মেরে সেখান থেকে ফেলে দেয় আর জানলাগুলো বন্ধ করে দেয়। তখনই সেখানের দরজাটি নিজে থেকেই খুলে যায়। সে এরপর রাতের হাসির শব্দ শুনতে পায়, যে স্নান করছিল। সেই শব্দ শুনে মনে হচ্ছিল যেন সে একা স্নান করছে না। সে উত্তেজিত হয়ে রাতের স্নানের ভিডিও রেকর্ড করতে লাগে আর সে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তখনই রাতে বাথরুম থেকে বাইরে বেরোয়, যে স্মৃতির দিকে তাকিয়ে থাকে আর এরপর সে চলে যায়। স্মৃতি এরপর বাথরুমে গিয়ে দেখে কিন্তু সবকিছুই খালি ছিল। এইসব দেখে স্মৃতির মন ভয় এবং চিন্তা দিয়ে ভরে যায়। পরের দিন রাতে দোকানে তুফানের মতো এন্ট্রি নেয় আর একটি ছুরি ছিনিয়ে নিয়ে স্মৃতির উপর হামলে পড়ে। স্মৃতি রাতের ভিডিও আসলে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল। স্মৃতি এরপর রাতিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমায় মেরে ফেলবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। আমি ভিডিও করেছিলাম যাতে আমি প্রমাণ করতে পারি যে তুমি খুবই অদ্ভুত। রাতে রাগের মাথায় বলে ওঠে যে
তুমি নিজের সীমা ছাড়িয়ে গেছো, নোংরা মহিলা। যখনই রাতে ছুরিটি চালাতে যাবে তখনই সেখানে গীতা চলে আসে। রাতি এরপর সেই ছুরিটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই রাতি নিজের জ্ঞানে ফিরে আসে আর সে ভাবতে থাকে যে সে এইসব কি করতে যাচ্ছিল। এরপর সে লজ্জায় সেখান থেকে চলে যায়। সেই রাতে আমরা বায়ুকে নিজের রুমে ঢুকতে দেখতে পাই আর সে আবার নুডলস বানাতে বলে স্মৃতিকে। স্মৃতি ওঠে আর সে কিচেনে গিয়ে দেখতে পায় গ্যাসে আগে থেকেই নুডলস তৈরি করে রাখা ছিল। হঠাৎই রাতি তার পিছনে চলে আসে হাসতে হাসতে। সে স্মৃতিকে ভয় দেখায়। রাতি স্মৃতির সাথে খুবই অদ্ভুত বিহেভ করতে লাগে। এরপর রাতি নিজের হাত সেই গরম নুডলসে ডুবিয়ে দেয় আর সেখান থেকে সে একটি ব্যাঙ পায়। রাতের এরকম বিহেভ দেখে স্মৃতি একদম চমকে যায় আর এরপর রাতি খুবই ভয়ানক হয়ে যায়, যেন কোনো অন্ধকার শক্তি রাতিকে ঘিরে ফেলেছে। এরপর রাতি সেই ব্যাঙটি খেতে লাগে, যেটা দেখে স্মৃতির রক্ত জমে যায়। রাতি হাসতে হাসতে বলে যে নুডলস তৈরি হয়ে গেছে। এরপর রাতি ব্যাঙ খেতে খেতে সেখান থেকে চলে যায়। স্মৃতি ভয়তে কাঁপতে কাঁপতে নতুন নুডলস বানায় আর এরপর সে ঘরে ফিরে আসে। যখন স্মৃতি বায়ুকে ডাকতে যায় তখন সে বায়ুর জায়গায় রাতিকে দেখতে পায়। রাতি এরপর স্মৃতির গলা চেপে ধরে আর নিজের হাত স্মৃতির পেটে ঢুকিয়ে দেয় আর সে স্মৃতির আনবর্ন বাচ্চা বার করে সেটা রাতি নিজেই খেতে লাগে। স্মৃতির হৃদয় পুরো থেমে যায়। তখনই গীতার অ্যালার্ম বেজে ওঠে আর সে উঠে রাতির ঘরে গিয়ে নক করে বলে যে বাজারের জন্য তৈরি হয়ে যাও। সেই সময় বায়ু বাইরে থেকে ঘরে ফেরে। গীতা এরপর বায়ুকে স্মৃতিকে ডাকতে বলে। এই জন্য বায়ু রুমে যায়, কিন্তু সে বিছানায় শুধু বালিশ পড়ে থাকতেই দেখতে পায়। সে এরপর স্মৃতিকে ডাকে, কিন্তু যখন গীতা জিজ্ঞেস করে যে স্মৃতি কোথায়, তখন বায়ু সেই প্রশ্নটিকে ইগনোর করে শুতে চলে যায়। পরিবারের সদস্যরা স্মৃতির গায়েব হয়ে যাওয়ার ফলে খুবই চিন্তিত হয়ে পড়ে। বায়ু বলে যে হয়তো রাতের সাথে স্মৃতির বাজারে ঝামেলা হওয়ার ফলে সে রেগে হয়তো চলে গেছে। দিয়ান এরপর রাতিকে ঝগড়া করার জন্য অনেক বকে আর গীতা তার দিদিকে বাঁচতে লাগে। গীতা বলে ওঠে যে আমি আর রাতি বাজারে যাচ্ছি, হয়তো স্মৃতি সেই বাজারেই চলে গেছে। দিয়ান চিৎকার করে বলে যে তোমরা কেউই স্মৃতির গায়েব হয়ে যাওয়ার কথা বলবে না। আমি চাই না লোকেরা আমাদের পরিবারের ব্যাপারে কথা বলুক। সবাই চলে যাওয়ার পর দিয়ান স্মৃতিকে ফোন করে আর সে স্মৃতিকে কেঁদে কেঁদে কথা বলতে শুনতে পায়। হঠাৎই দিয়ানের হুইল চেয়ারটি নিজে থেকেই পিছনে যেতে লাগে আর এরপর সে স্মৃতির আত্মাকে দেখতে পায়। দিয়ান এরপর নিজের হুইল চেয়ারটা থামায় আর সে সেই রুমে কারোর আস্তে কান্নার শব্দ শুনতে পায়। কিন্তু বন্ধুরা, সেই রুমটি একদম খালি ছিল। সেই রাতেই নীনা নিজের খেলনাগুলো চালাচ্ছিল, বাট সেটা চলতে চলতে বাথরুমে চলে যায়। অন্যদিকে বাইরে গীতা কারোর কান্নার শব্দ শুনতে পায়। সে খুঁজতে যায়, কিন্তু সে কিছুই পায় না। এরপর আবারও আমরা কান্নার শব্দ শুনতে পাই। এই জন্য তাড়াতাড়ি গীতা নিজের ফোনের টর্চ আর ভিডিও চালু করে দেয়, যেটার ফেস ডিটেকশন সিগন্যাল কোনো একটি চেহারাকে দেখায়, কিন্তু সেখানে তো কেউই ছিল না। এইদিকে নীনা বাথরুমে নিজের খেলনা নিতে যায়। বাইরে ফেস ডিটেকশন সিগন্যাল আরো কাছে আসতে লাগে। নীনা যখনই খেলনাটি ওঠাতে যায় তখনই রাতি বাথটাব থেকে বের হয়। নীনা তাকে দেখে চিৎকার করে ওঠে। তার শব্দ শুনে গীতা সেখানে দৌড়ে আসে আর আমরা স্মৃতির আত্মাকে চুপি চুপি সাহায্য চাইতে দেখতে পাই। ভয় ভয় নীনা গীতাকে জিজ্ঞেস করে যে রাতে কি আমায় তোমার সাথে থাকতে দেবে। গীতা রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে রাতি একটি মুরগিকে কেটে তার মাথা নেয় সেই রিচুয়ালের জন্য, আর তারপর সেই মুরগিটিকে বাড়ির পিছনের বাগানে দাফন করে দেয়। মুরগির লাশটি কবর দেওয়ার সময় সেখানে অনেক মাছিকে আমরা দেখতে পাই। সেখানে একটি কাপড়ও পড়েছিল। সেটা যখন রাতি টানে তখন সে স্মৃতির হাত খুঁজে পায়। ভয়ে রাতি উতারির কাছে যায়। উতারি তাকে বলে যে স্মৃতির মৃত্যু রাতের জন্যই হয়েছে, কারণ বিয়ের পর থেকে ডেভিল জিন তার ভিতরেই বসবাস করে আর তার দেখভাল করে, কারণ সে এখন তার স্ত্রী। কেউ যদি তার স্ত্রীকে ক্ষতি করতে যায় তো সে বদলা নেবেই। এরপর উতারি বলে যে তোমার স্বামী কি তোমায় বাঁচাবে না? রাতি বলে যে আমি কারোর মৃত্যু চাই না, এখন অনেক দেরি হয়ে গেছে। সেই জিনটি সারা জীবন তোমাকে তার সাথেই রাখবে, আর তুমি এখন সেই জিনটির সারা জীবনের জন্য হয়ে গেছো। এরপর সিন শিফট হয়ে বায়ুর দিকে। সে মুরগির লড়াইয়ে পার্টিসিপেট করে। হঠাৎই স্মৃতিকে সে দেখতে পায় আর সে সেখান থেকে উঠে বেরিয়ে স্মৃতির নাম ধরে স্মৃতিকে ডাকতে লাগে।
তখনই একটি পুতুল তার সামনে পড়ে। এরপর বায়ু সেটা লাথি মেরে সামনের দিকে এগোতে লাগে, কিন্তু তখনই তার পিছনে চলে আসে স্মৃতি, যে আস্তে আস্তে বায়ুর দিকে হাত বাড়াতে লাগে। হঠাৎই সেখানে একটি লোক এসে বলে যে বায়ুর মুরগি মরে গেছে। সেই রাতেই বায়ু কারোর কান্নার শব্দ শুনতে পায়। এরপর সে সেই শব্দের পিছু করতে করতে গিয়ে স্মৃতিকে দেখতে পায়। রাগেতে বায়ু রাতির সাথে লড়াই করতে লাগে, কারণ সে স্মৃতির মাথা রাতের ঘরে পেয়েছিল। বায়ু এরপর একটি শার্ট দেখিয়ে রাতের উপর দোষ দেয়। তখনই তাদের মাঝে গীতা এসে বায়ুকে থামায়, আর সেখান থেকে গীতা রাতিকে নিয়ে যায়। দিয়ান এরপর স্মৃতির মাথাটিকে গ্রেভিয়ার্ডে দাফন করে দিতে বলে। রাগের মাথায় বায়ু বাইরে চলে যায়। নীনা এরপর রাতিকে জিজ্ঞেস করে যে তুমি কি স্মৃতিকে মেরে ফেলেছ? রাতি এটা শুনে কান্নায় ভেঙে পড়ে। নীনা এরপর ভয় সেখান থেকে পালিয়ে যায়। এরপর বায়ু স্মৃতিকে সেখানেই দাফন করে, আর বায়ু রাতিকে মুরগিশালায় যাওয়ার সময় দেখতে পেয়ে তার পিছু করতে লাগে। হঠাৎই একটি ডিমনিক আত্মা তাকে ভয় দেখাতে লাগে। একটি কাঠের লাঠি বায়ুর চোখে ঢুকে যায়। রাতি এইসব দেখে অনেক হাসে, আর সে বায়ুকে মারতে যায়, কিন্তু বায়ু খুবই কষ্টে সেখান থেকে পালায়। তখনই আমরা সেই আত্মাটিকে দেখতে পাই, যে বায়ুকে একটি জায়গায় ফেলে দেয়, আর এটা সেই অদৃশ্য জিনের কাজ ছিল। তখনই একটি মুরগি বায়ুর চোখে ঠক্কর মারে, আর তার চোখ খুবলে বার করে নেয়। অন্ধ বায়ু এখন দৌড়াতে দৌড়াতে বাইরে আসে। একটি জিনিসে তার ধাক্কা লাগে, আর পাশে থাকা একটি সেট তার উপরে পড়ে। গীতা এরপর ঘুম থেকে চমকে ওঠে। সেই সেটটি বায়ুর মাথাটা কেটে দেয়। রাতি এইসব নিজের চোখের সামনে দেখছিল। এরপর গীতা তাড়াতাড়ি দৌড়ে বাইরে আসে, আর সে বায়ুর মৃত্যু নিজের চোখে দেখতে পায়। রাতি এরপর দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। গীতা তার পিছু পিছু এসেছিল, আর সে এসে রাতিকে জিজ্ঞেস করে যে এইসব কি হলো। রাতি এখন ভয় এবং গভীর চিন্তায় মগ্ন ছিল। এরপর সে নিজের মাথা দরজায় ঠুকতে লাগে, আর কাঁদতে কাঁদতে বলে যে গীতা তুমি একমাত্র, যে এই পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে কাছের আমার। প্লিজ আমাকে রাগিও না। নীনা এরপর এসে গীতাকে জড়িয়ে ধরে। পরের দিন গীতা বায়ুকে গ্রেভিয়ার্ডে দাফন করে দেয়, আর গীতা দিয়ানকে ক্ষমা চাইতে বলে রাতির কাছে। কিন্তু দিয়ান বউর আসার অপেক্ষা করছিল। গীতা অনেক চিন্তায় পড়ে যায়, আর বলে যে দুজন মানুষ আগেই মারা গেছে। যদি এর পরের টার্গেট আমরা কেউ হই তাহলে। এরপর আমরা নীনাকে রাতের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে দেখতে পাই, আর সে দরজায় কান দিয়ে শুনতে লাগে। এরপর সে জানলা দিয়ে দেখার চেষ্টা করে। ভিতরে রাতি পাগলের মতো চেঁচাচ্ছিল, আর সে নিজের মাথা দেওয়ালে ঠুকছিল। হঠাৎই সে নিচে পড়ে যায়, আর অনেক কাঁদতে লাগে। এরপর রাতে নীনার দিকে তাকিয়ে খুবই ভয়ঙ্কর ভাবে হাসতে লাগে, যার ফলে নীনা ভয় পালিয়ে যায়। খুবই তাড়াতাড়ি মুভির শুরুতে দেখানো হাজিকে আমরা দেখতে পাই, যে একজন ঠান্ডা মানুষ ছিল। সে রাতের অবস্থা দেখতে আসে। রাতে নিজের রুমে খুবই অদ্ভুতভাবে বসেছিল। হাজি এরপর গীতার কাছে জলের গ্লাস চায়, আর রাতিকে বলে যে আমি কিছু মুরগির অর্ডার তোমার কাছেই করতে চাই। কিন্তু গীতা বলে যে রাতি এখন অসুস্থ। তখন হাজি রাতিকে জিজ্ঞেস করে যে আমি কি তোমার জন্য প্রে করতে পারি? রাতি শুধুই মাথা নাড়ায়। যখনই হাজি প্রেয়ার করা শুরু করে তখনই রাতি উঠে আয়নার কাছে বসে পড়ে। হাজি তাকে সুস্থ করার জন্য প্রেয়ার পড়তে লাগে, আর বলে যে তোমার উচিত ভগবানের কাছে সুরক্ষা প্রার্থনা করা। রাতি অন্য একটি ভাষায় বলে যে তোমার সুরক্ষার জন্য তোমার প্রার্থনা করা উচিত। এরপর হাজি গীতার কাছ থেকে একটি জলের গ্লাস নেয়, আর মন্ত্র পড়তে শুরু করে দেয়। রাতি হাজিকে খুবই অদ্ভুতভাবে দেখতে থাকে, আর তখনই গ্লাসটি হঠাৎই ভেঙে যায়, যেটা দেখে সবাই চমকে যায়। এরপর হাজি গীতাকে বলে যে প্রেয়ারের কাছে কিছুই অসম্ভব না। এটা বলেই হাজি সেখান থেকে চলে যায়। হঠাৎই রাতি গীতার কানে কানে বলে যে এতে সহযোগিতা করবে না। এটা বলেই রাতি সেখান থেকে গায়েব হয়ে যায়। রাতে বিছানায় রাতে ফুল ছড়িয়ে রাখা দেখতে পায়, আর যখন সে জানলা দিয়ে বাইরে দেখে তখন সে বউকে ফিরে আসতে দেখতে পায়, যাকে দেখে রাতি খুবই অদ্ভুতভাবে হাসে। এইদিকে গীতা বউকে রাতের এরকম বিহেভিয়ারের সব কথা বলে। এখানে দিয়ান বলে যে রাতি বায়ু আর স্মৃতিকেও মেরে ফেলেছে। এইসব কথা বউ একদমই বিশ্বাস করে না, কিন্তু নীনা গীতার সাথ দেয়, আর বলে যে মা আমি ঠিক হয়ে যাওয়ার পর থেকেই বদলে গেছে। এতে কি আমার কোনো দোষ আছে?
বউ এরপর নিনাকে সান্ত্বনা দেয় আর সে রাতিকে দেখতে যায় এবং সে রাতির ঘরের দরজায় নক করে। রাতি এরপর দরজাটি হালকা করে খোলে আর বলে, তুমি ভিতরে আসতে পারবে না। এটা বলেই সে দরজা আবার বন্ধ করে দেয়। বউ এইসব দেখে চিন্তিত হয়ে যায়। মাঝরাতে বউ রাতির ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর সে আবার তার ঘরে গিয়ে নক করে। সেই শব্দটি হঠাৎই বন্ধ হয়ে যায়। এরপর বউ চাবির ফুটো দিয়ে ভিতরে দেখে আর সে রাতিকে বিছানায় বসে হাসতে দেখতে পায়। তার হাসিটা অনেক ভয়ঙ্কর এবং রহস্যময় ছিল, যেটা বউর গায়ের লোম খাড়া করে দেয়। এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যায়, যেন কেউ অজানে কিছু রাতের জন্য অপেক্ষা করছে। রাতি এরপর বিছানায় শুয়ে পড়ে। হঠাৎই সে হাওয়ায় ভাসতে লাগে আর তারপর আবার নিচে পড়ে যায়। এরপর একটি ডিমন তার সাথে ইন্টিমেট হতে লাগে। রাতি এরপর দরজার দিকে ঘুরে জোরে জোরে হাসতে লাগে। তখনই হঠাৎ সেই ডিমনটি চাবির ফুটোটি দিয়ে বাইরে দেখে। এর ফলে বউ ভয়তে পিছনে সরে যায়। তার শব্দ শুনে গীতা আর নিনা বাইরে আসে। এর পরের দিন সকালে নিনা দেখতে পায় যে ঘরে কারেন্ট নেই। দিয়ান এরপর নিনাকে রাতের জন্য খাবার নিয়ে যেতে বলে। এরপর নিনা বাথরুমে যায়। সেখানে রাতে চেন দিয়ে বাঁধা ছিল। তার চেহারা এখন অনেক ডিমনিক হয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে নিনা রাতির সামনে খাবারটি রাখে। তখনই রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ করতে লাগে আর সে নিনাকে বলতে লাগে যে, তুমি কি তোমার মাকে ভুলে গেছো? তুমি কি আমায় মুক্ত করবে না? তোমার বাবা অনেক বাজে। তোমার মাকে তোমার বাবা চেন দিয়ে বেঁধে রেখেছে আর তোমার বাবা মিথ্যে বলল যে সে নাকি আমায় ভালোবাসে। তুমি কি তোমার মাকে ভালোবাসো না? কাঁদতে কাঁদতে নিনা বলে যে, তোমাকে এমন দেখতে ভালো লাগছে না। আমার পুরনো মায়ের কথা মনে পড়ছে। রাতি এরপর নিনাকে চুপ করায় আর বলে যে, চুপ করো, কেঁদো না। আমি এখনো তোমার মা হই। চেনটা খুলে দাও সোনা মেয়ে আমার, প্লিজ। তখনই সেখানে চেঁচানোর শব্দ শুনে দিয়ান চলে আসে। এরপর রাতি বলে যে, শাশুড়ি মা, চেন দিয়ে তো তোমায় বাঁধতে হতো। এরপর রাতি আবার নিনার দিকে দেখে আর বলে যে, তুমি কি তোমার ঠাকুমাকে বেশি ভালোবাসো? তোমার ঠাকুমা শুধুই তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। ভয় কাঁপা নিনা তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে দেয়। পরে গীতা বউকে বলে যে, আমি হাসপাতালে একটি বৃদ্ধ মহিলাকে রাতের সাথে কথা বলতে দেখেছিলাম, যে চাল বিক্রি করে। হয়তো সেই বৃদ্ধাই এইসবের সাথে জড়িত, কিন্তু তারা সেই বৃদ্ধাটিকে হসপিটালের কোথাও খুঁজে পায় না। এরপর রাতে নিনাকে আমরা দেখতে পাই। হঠাৎই সে রাতের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলতে লাগে যে, এখানে অনেক অন্ধকার, আমার ভয় করছে। নিনা এরপর মোমবাতি নিয়ে বাথরুমের কাছে যায় আর সে সেই মোমবাতিগুলো বাথরুমের একটি কোণে রাখে। এরপর নিনা রাতিকে জিজ্ঞেস করে যে, তুমি খাবার কেন খাওনি? রাতি উত্তরে বলে যে, কারণ তুমি একটি জিনিস আনতে ভুলে গেছো। তুমি তো জানো আমার সেই জিনিসটা কত ভালো লাগে। নিনা বলে যে, আমি এক্ষুনি আনছি। আর যখন সে যেতে যায় তখন সেখানের পরিস্থিতি আরো বেশি ভয়ানক হয়ে যায়। রাতির গলা এবং তার ডিমনিক ফেস এখন আরো ভয়ানক হয়ে গিয়েছিল, যেন কোনো অন্ধকার একটি শক্তি নিনা এবং তার পরিবারের সবাইকে একটি জালে ফাঁসিয়ে দিচ্ছে। রাতি এরপর আস্তে আস্তে একটি গান গাইতে লাগে। তখনই সেই সময় দিয়ান বউকে ফোন করে আর বলে যে, সকাল থেকে কারেন্ট নেই এবং তাদের সে তাড়াতাড়ি ঘরে আসতে বলে। তখনই আমরা রাতের একটি ঝলক দিয়ানের পিছনে দেখতে পাই। নিনা এরপর সেই জিনিসটা নিয়ে আসে, কিন্তু সে বাথরুম খালি অবস্থায় দেখতে পায়। রাতি আসলে পালিয়ে গিয়েছিল। হঠাৎই আমরা দিয়ানের চিৎকারের শব্দ শুনতে পাই। ভয়ভীত নিনা তাড়াতাড়ি তার ঠাকুমার কাছে যায় আর সে দেখতে পায় দিয়ান মারা গেছে। তার গলায় একটি ছুরি ঢুকেছিল। পিছন থেকে রাতের শব্দ আসতে লাগে, আমার খাবারগুলো কোথায়? নিনা ভয়তে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় এবং অ্যাটিকের দিকে তাকিয়ে পালাতে থাকে। এরপর আমরা গীতা আর বউকে ঘরে আসতে দেখতে পাই। গীতা তাড়াতাড়ি দৌড়ে ভিতরে যায়। সে ভিতরে তার মাকে মৃত অবস্থায় দেখতে পায়। গীতা এরপর নিনাকে খুঁজতে যায়। তখনই রাতি হঠাৎই তার সামনে চলে আসে আর ভয়ানকভাবে হাসতে লাগে। গীতা এরপর একটি প্লেট উঠিয়ে রাতিকে মেরে দেয়। রাতি আস্তে আস্তে খুবই নর্মাল ভাবে নিজের মায়ের মাথা থেকে প্লেটের টুকরোটা বের করে। এরপর সে গীতার গলা ধরে দেওয়ালে মেরে তাকে বাইরে ফেলে দেয়
গীতার জীবন বেরিয়েই যাচ্ছিল। রাতি এরপর গীতার চুল ধরে তাকে ঘষে ঘষে তার মাথা একটি জায়গায় ঠুকে দেয়। গীতা এরপর অনেক আহত হয়ে যায় আর রাগের মাথায় সে রাতির মাথায় একটি কাঁচের টুকরো উঠিয়ে রাতের বুকে ঢুকিয়ে দেয়। রাতি এরপর গীতাকে ধাক্কা মেরে সেই কাঁচটি নিজের বুক থেকে বার করে আর হাসতে লাগে। তখনই সে বউর কণ্ঠস্বর শুনতে পায় যে নিনাকে ডাকছিল। রাতি হাসতে হাসতে বউর পিছনে উল্টো হয়ে ঝুলতে লাগে আর সেই কাঁচটি দিয়ে বউর গলা কাটার চেষ্টা করে সে, কিন্তু বউ শেষ মুহূর্তে বেঁচে যায় আর সে পড়ে যায়। রাতি এরপর ভয়ানক ব্যবহারের সাথে তার পিছু করতে লাগে। বউ একটি চেয়ার দিয়ে তাকে মারে, কিন্তু রাতি তাকে রাগের মাথায় ফেলে দেয় আর অনেক মারতে লাগে। সে এরপর বউর উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে সে সেই কাঁচিটি দিয়ে পেটে আঘাত করে। বউ এরপর বলে যে আমি তোমার স্বামী, কিন্তু রাতি উত্তর দেয় যে আমি এখন তোমার স্ত্রী না, আমি এখন তার স্ত্রী। আর সে এটা বলে আবারও সেই কাঁচিটি তার পেটে ঢুকিয়ে দেয়। বউ এরপর কষ্ট পেতে পেতে বলে যে জাগো রাতি। এরপর রাতি একবারের জন্য নিজের হুঁশে ফিরে আসে আর সে দেখতে পায় যে সে কিসব করেছে। কষ্টের সঙ্গে সে বউয়ের মাথাটি তোলে, কিন্তু হঠাৎই রাতি বউর গলাটা মুটকে দেয় আর হাসতে লাগে। নিনা এরপর তার বাবাকে ডাকতে লাগে। রাতি এরপর অ্যাটিকের দরজা খোলে। নিনা ভয় চেঁচাতে লাগে, কিন্তু রাতি তাকে ধরে ফেলে। বাট তখনই গীতা রাতির উপরে পিছন থেকে হামলা করে। রাগে ভরা রাতি এখন গীতার গলা ধরে আর তার চেহারাটা চাটতে লাগে। তখনই নিনা চিৎকার করে বলে যে আমি তোমাকে ঘৃণা করি না, তুমি আমাকে ভালোই বাসো না। রাতে সব শুনতে পায়। নিনা আরো বলে যে আমি আমার মাকে পেতে চাই, আমি আবার অসুস্থ হয়ে যাব, কোনো ব্যাপার না, কিন্তু আমি আমার মাকে আবার ফিরে পেতে চাই আগের মতো। হঠাৎই রাতি একটি অন্য দুনিয়ায় চলে যায়। সে নিনার শব্দ শুনতে পায় যে বলছিল ফিরে এসো মা, আমি তোমাকে এরকম ভাবে দেখতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাতি আস্তে আস্তে আগে এগোতে লাগে আর সে দূরে নিনাকে দেখতে পায়। নিনা বলতে থাকে যে আমি আমার মাকে চাই, এর ফলে আমি আবার অসুস্থ হয়ে যাব। রাতি হঠাৎই নিজের হুঁশে ফিরে আসে। সে দেখে বউকে সে মেরে ফেলেছে। এরপর সে গীতাকে বলে যে নিনাকে এখান থেকে নিয়ে যাও। গীতা মানা করে, কিন্তু রাতি বারবার বলতে লাগে যে আমি তোমার কাছে প্রার্থনা করছি, নিনাকে এখান থেকে নিয়ে যাও। গীতা তাও মানে না। রাতি এরপর তাকে ধাক্কা দিয়ে দেয়। এরপর রাতি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় আর সে একটি মোমবাতি হাতে নেয় এবং সে নিনাকে বলে যে কেঁদো না, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আর সে গীতার কাছে ক্ষমা চায়। নিনা আর গীতা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু রাতি নিজের গায়ে আগুন দিয়ে দেয়। গীতা এরপর নিনাকে নিয়ে পালাতে থাকে আর গাড়ি চালিয়ে সেখান থেকে তারা চলে যায়। আমরা দেখতে পাই ঘরে থাকা তাদের ফ্যামিলি ফটোটি এখন পুরো ছাই হয়ে গেছে। এরপর সিন শিফট হয়ে যায় আর আমরা গীতাকে দেখতে পাই যে একটি ঘরের জানলা খোলে আর বাইরে উতারিকে দাঁড়িয়ে থাকতে সে দেখতে পায়। তখনই নিনা বুঝতে পারে যে সে নিজের পা নাড়তে পারছে না। হঠাৎই ঘরে থাকা আলমারিটা নড়তে থাকে। গীতা ভয়ে ভয়ে আলমারির দিকে যেতে লাগে। তখনই নড়া বন্ধ হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে আলমারিটা খোলে আর ভিতরে সে রাতের বিয়ের ড্রেসটি দেখতে পায়। গীতা ভয়ে পাগল হয়ে যায় আর আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।